ছোট বন্ধুরা, ছুটি প্রেজেন্টসে তোমাদের সবাইকে স্বাগত। ছুটি ছেলেবেলা বিভাগে আমাদের আজকের গল্প ম্যাক্সিম গোর্কির লেখা আমার ছেলেবেলা। ম্যাক্সিম গোর্কির লেখা আত্মজীবনী ট্রিলজির এটি প্রথম খণ্ড। বিশ্ব সাহিত্যের এক দিকপাল লেখক ম্যাক্সিম গোর্কি ওরফে অ্যালেক্সি ম্যাক্সিমোভিচ পেশকভ সমাজতান্ত্রিক বাস্তববাদী সাহিত্যের জনক ছিলেন। গোর্কি নামটি তিনি নিজেই নিয়েছিলেন, রুশ ভাষায় যার অর্থ ভীষণ তেতো। ছেলেবেলায় বাবার মৃত্যু, মায়ের দ্বিতীয় বিবাহ, প্রবল অর্থ সংকট, তিক্ত অভিজ্ঞতায় বোধহয় তাকে এই নাম নিতে বাধ্য করেছিল। ম্যাক্সিম গোর্কির লেখা আমার ছেলেবেলা এই উপন্যাসটি আমার ছেলেবেলা পৃথিবীর পথে আর পৃথিবীর পাঠশালায় এই উপন্যাসত্রয়ী প্রথম খণ্ড। গোর্কির এই উপন্যাসের পটভূমি ঊনবিংশ শতাব্দীর 70-80 দশক। উপন্যাসের নায়ক লেখক নিজে। বিষয়বস্তু বালক আলিওসার জীবনের সেই দুরূহ সময়কার ঘটনাবলী, যখন সে বাস করত তার কঠোর স্বভাবের দাদামশাইয়ের বাড়িতে। কাশিরিন পরিবারের দৈনন্দিন জীবনের কাহিনী প্রসঙ্গে লেখক যে বদ্ধ শ্বাসরোধী পরিবেশের চিত্র এঁকেছেন তার নিজের হৃদয়ে স্মৃতিপটে অনপনেয় ছাপ রেখে দেয়। অল্প বয়সে পিতৃহীন মাতৃহীন অবস্থা হওয়ার পরেও আলিওসা পেশকভ তাঁর চারপাশে কেবল সংকীর্ণতা আর ক্ষুদ্রতারই পরিচয় পাননি, তার সাথে বেশ কিছু ভালো মানুষের চরিত্র উপন্যাসের দরদের সঙ্গে চিত্রিত করেছেন। এই গ্রন্থ মূলত আত্মজীবনীমূলক উপকরণ দিয়ে হলেও লেখক নিজে জীবনের বিবরণকারীর চিত্র যাতে ক্ষুণ্ণ না হয় সেই উদ্দেশ্যে নিজেকে সক্রিয় ভূমিকায় স্থান না দিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরূপে উপস্থাপন করেছেন। শুরু হচ্ছে উপন্যাস আমার ছেলেবেলা, লেখক ম্যাক্সিম গোর্কি, প্রথম পর্ব। ছোট্ট খুপসি ঘর, জানলার ঠিক নিচেই মেঝের উপর আগাগোড়া সাদা পোশাক পরিয়ে আমার বাবাকে শুইয়ে রাখা হয়েছে। অস্বাভাবিক লম্বা দেখাচ্ছে তাকে। খোলা পায়ের পাতা, পায়ের আঙুলগুলো অদ্ভুত রকমের ফাঁক ফাঁক হয়ে রয়েছে। বুকের ওপরে আড়াআড়িভাবে রাখা দুটি নিশ্চল শান্ত হাত, কিন্তু এই কোমল হাতের আঙুলগুলো পায়ের আঙুলের মতোই বিকৃত। হাসি হাসি চোখ দুটো ঢেকে দেওয়া হয়েছে দুটি কালো রঙের তামার মুদ্রার চাকতি দিয়ে। দরদ ভরা মুখখানা হয়ে উঠেছে থমথমে। বিশ্রীভাবে বেরিয়ে থাকা দাঁতগুলো দেখে আমি আতঙ্কিত হয়ে উঠছি। বাবার পাশেই হাঁটু মুড়ে বসে আছে আমার মা, পরনে একটা লাল রঙের স্কার্ট। বসে বসে কালো একটা চিরুনি দিয়ে বাবার নরম চুলগুলো আঁচড়ে দিচ্ছে কপাল থেকে মাথার পিছনে। এই কালো চিরুনিটা দিয়ে আমি তরমুজের খোসা করাত কাটা করতে ভালোবাসতাম। মা বসে আছে আর ভাঙা গম্ভীর গলায় বিড়বিড় করে কি যেন বলছে। তার ধূসর চোখ দুটো ফুলো ফুলো, বড় বড় অশ্রুবিন্দুর ধারায় যেন গলে পড়ছে। আর আমার হাত ধরে আছেন দিদিমা। দিদিমার চেহারাটা গোল গাল, মস্ত মাথা, প্রকাণ্ড চোখ, মজার থ্যাবড়া নাক। তার সর্বাঙ্গ কোমল, হাবভাব গম্ভীর, যেন এক জাদু তাকে ঘিরে আছে। তিনিও কাঁদছেন, কিন্তু অদ্ভুত তার কান্না। আমার মার কান্নার সঙ্গে সেই কান্না চমৎকার পোঁ ধরেছে যেন। তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি অনবরত আমাকে ঠেলছেন বাবার দিকে, কিন্তু আমি গোজ হয়ে দাঁড়িয়ে আছি, তার পিছনে লুকোচ্ছি। আমার ভয় হচ্ছে, আমি অস্বস্তি বোধ করছি। এর আগে আর কোনোদিন আমি বড়দের কাঁদতে দেখিনি। দিদিমা আমাকে অনবরত বলে চলেছেন, যাও বাছা, বাবাকে একবার দেখে এসো। আর এই তো শেষ দেখা, সময় না হতেই অকালে মারা গেছে তোমার বাবা। কিন্তু দিদিমার এই কথাগুলোর অর্থ আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে সবেমাত্র খুব শক্ত একটা অসুখ থেকে উঠেছি। স্পষ্ট মনে আছে অসুখের সময় বাবা আমার কাছে আসতেন,
এবং নানা রকম খেলার ভিতর দিয়ে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করতেন। তারপর হঠাৎ তার আসা বন্ধ হয়ে গেল, আর সেই জায়গায় আসতে লাগলেন এই বিচিত্র মানুষটি, আমার দিদিমা। দিদিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দিদিমা কোথা থেকে হেঁটে এলে তুমি? দিদিমা জবাব দিয়ে বললেন, আমি আসছি সেই উঁচু দেশ নিজিনি থেকে, হেঁটে আসিনি, জাহাজে চেপে এসেছি। আর এই ওঁচা জলের উপর দিকে হেঁটে আসা যায়? কথাগুলো আমার কাছে মজার আর দুর্বোধ্য মনে হয়েছিল। আমাদের বাড়ির উঁচু তলায় থাকে রাঙানো দাড়িওয়ালা একদল পার্সি, আর নিচুতলার কুঠুরিতে থাকে হলুদ রঙা বুড়ো কালমেঘ, ভেড়ার চামড়ার কারবারি। ওপর থেকে নিচে আসতে হলে রেলিংয়ের পিছনে গা বেয়ে বেয়ে নামা যায়, কিংবা পা হড়কে গেলে ডিগবাজি খেতে খেতে। এসব কথা আমি খুব ভালো করে জানি, কিন্তু এখানে আবার জল এলো কোথা থেকে? আগাগোড়াই অবিশ্বাস্য, অদ্ভুত তালগোল পাকানো। তুমি আমাকে উঁচা ছেলে বললে কেন? হাসতে হাসতে তিনি জবাব দিলেন, কারণ তুই যে বড় চেঁচাস। তার কথা বলার ধরনটা ভারী মিষ্টি, ভারী সরস, কথাগুলো যেন খুশিতে ভরা। সেই প্রথম দিন থেকেই তার সঙ্গে আমার খাতির হয়ে গেল। এখন আমার ইচ্ছে হচ্ছে দিদিমা যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই ঘরের বাইরে নিয়ে যান। মার অবস্থা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। মার এই কান্না আর আর্তচিৎকার আমার মধ্যে অভূতপূর্ব আতঙ্ক সৃষ্টি করছে। মার এমন অবস্থা আমি আর কোনোদিন দেখিনি। এই ঘটনার পর আমার একটি ছোট্ট ভাইয়ের জন্ম হয়। কিছুদিন পর সে ভাইটি মারাও যায়। এরপর আমার মা, দিদিমা আর আমি একটা স্টিমারের ছোট্ট কেবিনে চেপে পাড়ি দিলাম। আমার ছোট্ট ভাই ম্যাক্সিম মারা গেছে এবং কোণের একটা টেবিলের উপরে লাল ফিতে বাঁধা সাদা কাপড় জড়ানো অবস্থায় রাখা হয়েছে তাকে। আমি বসে আছি আমাদের বাক্স প্যাটরা পোটলা পুটলির ওপরে। আমার সামনে একটা উদ্গত গোল জানলা, ঠিক ঘোড়ার চোখের মতো দেখতে। বাইরের দিকে আমার দৃষ্টি, জানলার কাচের ঠিক নিচ দিয়েই ফেনা তোলা ঘন কালো জল ছুটে চলেছে। মাঝে মাঝে ঝাপটা দিয়ে জানলার কাঁচ চেটে যায়। নিজের অনিচ্ছা সত্ত্বেও আমি মেঝের উপর লাফিয়ে পড়ি। আমার দিদিমা নরম দুটি হাত দিয়ে আমাকে তুলে নিয়ে আবার সেই পোটলার উপরে বসিয়ে দিয়ে বলেন, ভয় পাস নেই। ধূসর ভিজে কুয়াশা জলের উপরে জমে আছে। মাঝে মাঝে যেই দূরের এক টুকরো কালো জমি কুয়াশার ভেতর থেকে বেরিয়ে আসে, সঙ্গে সঙ্গে আবার তা মিলিয়েও যায়। আমাদের চারপাশে সব কিছু কাঁপছে, শুধু আমার মা দাঁড়িয়ে আছে স্থির ও অবিচল, চোখ দুটো শক্ত করে বোঝা, মাথার পিছনে হাত দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। মুখটা কালো, থমথমে আর অন্ধকার। মা একটিও কথা বলছে না, আর কেমন জানি মনে হচ্ছে মা একেবারে বদলে গিয়েছে, সেই পুরনো মানুষ আর নেই। এমনকি মা যে পোশাক পরে আছে তাও আমার কাছে নতুন ঠেকছে। বারবার দিদিমা খুব নরম গলায় বলছেন, ভারিয়া লক্ষ্মীটি, একটু কিছু মুখে দে। কিন্তু মা নির্বাক ও নিশ্চল। দিদিমা আমার সঙ্গে কথা বলছেন ফিস ফিস করে। মার সঙ্গে কথা বলার সময় আর একটু উচ্চস্বরে, কিন্তু যেন খুবই ভয়ে ভয়ে এবং খুবই সাবধানে, তাও কচিত কখনো। আমার মনে হচ্ছে দিদিমা আমার মাকে ভয় করেন। ব্যাপারটা আমি বুঝতে পারি, এই কারণেই দিদিমার উপর আমার টান আরও বেড়ে যায়। আচমকা আমার মা একটু উঁচু কর্কশ গলায় চিৎকার করে উঠল, সারাতফ, কোথায় গেল সে নাবিক? সারাতফ, নাবিক? মার এই কথাগুলো কেমন যেন অদ্ভুত অপরিচিত মনে হতে লাগলো আমার কাছে। ঘরে ঢুকলো একজন বিশাল স্কন্ধ পক্ককেশ লোক, পরনে নীল পোশাক, হাতে ছোট একটা বাক্স। দিদিমা তার হাত থেকে বাক্সটা নিলেন এবং আমার ছোট ভাইয়ের দেহকে সেই বাক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন। তারপর
প্রসারিত দুই হাতের ওপরে বাক্সটা নিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। কিন্তু দিদিমা এত মোটা যে এক পাশ না হয়ে তার পক্ষে কেবিনের দরজা দিয়ে বাইরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। কী করবেন বুঝতে না পেরে হাস্যকরভাবে দাঁড়িয়ে রইলেন সেখানে। মা চেঁচিয়ে উঠে দিদিমার হাত থেকে কফিনটা কেড়ে নিল। তারপর দুজনেই বেরিয়ে চলে গেল। আমি কেবিনে রয়ে গেলাম। তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম সেই নীল পোশাক পরা লোকটিকে। লোকটি আমার দিকে ঝুঁকে পড়ে বললে, তাহলে কি তোমার ভাই আমাদের ছেড়ে চলে গেল? তুমি কে? আমি একজন নাবিক। আর সারাতভ কি? একটা শহর। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখো, ওই হচ্ছে সারাতভ। কুয়াশার ধোঁয়াচ্ছন্ন অন্ধকার, উঁচু নিচু জমি জানলার বাইরে দিয়ে সরে সরে যাচ্ছে। দৃশ্যটা দেখে পাউরুটি থেকে সদ্য কেটে নেওয়া মস্ত একটা টুকরোর মতো মনে হচ্ছিল আমার। দিদিমা কোথায় গেল? নাতিকে কবর দিতে। ওকে কি মাটি খুঁড়ে কবর দেওয়া হবে? নিশ্চয়ই। আমার বাবাকে কবর দেওয়ার সময় কিভাবে কতগুলো জ্যান্ত ব্যাঙও মাটিতে চাপা পড়েছিল সে কথা আমি নাবিকটিকে বললাম। শুনে লোকটি আমাকে দু হাতে তুলে নিল এবং বুকের উপরে শক্ত করে চেপে ধরে চুমু খেল। ও ভাই, তুমি তুমি এখনো কিছু বোঝো না। ব্যাঙের জন্য অত দরদ দেখাবার দরকার নেই। চুলোয় জাগোরা, তোমার মার জন্য দরদ দেখাও। দেখতে পাচ্ছ তো শোক পেয়ে পেয়ে কী হয়ে গেছেন উনি। হঠাৎ উপরের দিক থেকে প্রচণ্ড একটা শোরগোল এবং তীক্ষ্ণ শব্দ ভেসে এলো। আমি জানতাম শব্দটা স্টিম বোটের, সুতরাং আমি ভয় পেলাম না। কিন্তু নাবিক তাড়াতাড়ি আমাকে মাটিতে নামিয়ে দিয়ে ছুটে বেরিয়ে গেল। আমাকে যেতে হবে বলতে বলতে। আমার ইচ্ছে হচ্ছিল বেরিয়ে যাই। কেবিনের বাইরে এলাম। আধা অন্ধকার সরু চলার পথটায় একজন লোকও নেই। দরজা থেকে কিছুটা দূরে পিতল মোড়া সিঁড়িটা ঝকঝক করছে। ওপরের দিকে তাকিয়ে দেখলাম পোটলা পুটলি হাতে নিয়ে দলে দলে লোক চলেছে। স্পষ্টই বোঝা গেল সবাই স্টিমার ছেড়ে চলে যাচ্ছে। তার মানে আমাকেও যেতে হবে। কিন্তু যখন আমি স্টিমার থেকে নামবার পাটাতনের কাছে ভিড়ের মধ্যে ডেকের ওপর দাঁড়ালাম, সবাই আমাকে ধমক দিতে শুরু করলো। এটা কার ছেলে? কার ছেলে তুই? জানি না। অনেকক্ষণ ধরে তারা আমাকে নিয়ে ঠেলা ঠেলি কাড়াকাড়ি করলো। শেষকালে সেই পাকা চুল নাবিকটি এসে হাজির। সে বলল, ও এসেছে অস্ত্রাখান থেকে, কেবিন থেকে বাইরে চলে এসেছে। আমাকে কোলে তুলে নিয়ে দৌড়ে কেবিনে ফিরে এলো সে। সেখানে পোটলার উপরে আমাকে বসিয়ে তর্জনী তুলে বলল, খবরদার। এই বলে শাসি এসে চলে গেল। ওপরের হইচই শোরগোল আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। থেকে গেছে স্টিমারের ঝাঁকুনি আর জলের শব্দ। কেবিনের জানলাটাকে আড়াল করে দাঁড়িয়েছে একটা ভিজে দেওয়াল। ফলে কেবিনের ভিতরটা গুমোট আর অন্ধকার। পোটলাগুলো যেন ফুলে ফেপে আমাকে কোণঠাসা করে ফেলতে চাইছে। তাই আমার অস্বস্তি হতে লাগলো। এই জনমানবহীন স্টিমারে আমাকে একেবারে ফেলে রেখে যদি সবাই চলে গিয়ে থাকে তাহলে কি হবে? আমি দরজার কাছে গেলাম। দরজাটা শক্তভাবে বন্ধ করা। দরজা খুলবার পিতলের হাতলটা আমি কিছুতেই ঘোরাতে পারলাম না। একটা দুধের বোতল নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে ঘা মারলাম হাতলটার উপরে। হাতলটার জায়গায় বোতলটাই চুরমার হয়ে গিয়ে আমার পা এবং জুতোর উপরে দুধ গড়িয়ে পড়ল। কোনো দিক দিয়ে কিছু করতে না পেরে আমি মন মরা হয়ে পোটলাগুলোর ওপরে শুয়ে পড়লাম। এইভাবে শুয়ে থাকতে থাকতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম কোনো এক সময়। ঘুম ভাঙতেই টের পেলাম স্টিমারটা আবার কাঁপছে। শোনা যাচ্ছে জলের শব্দ। কেবিনের জানলাটা সূর্যের মতো ঝলসে উঠছে। দিদিমা আমার পাশে বসে চুল আঁচড়াচ্ছেন আর কপাল কুঁচকে নিজের মনে মনেই বিড়বিড় করে কি যেন বলছেন। দিদিমার মাথায় গোছা গোছা নীলাভ কালো চুল দেখে অবাক হতে হয়। সেই চুলের গোছা তার কাঁধ বুক আর হাঁটুর উপর দিয়ে
মেঝের উপরে লুটিয়ে পড়েছে। এক হাতে তিনি সেই চুলের গোছাকে মেঝের ওপর থেকে তুলে শক্ত করে ধরে আছেন এবং অপর হাতে একটা ফাঁকা ফাঁকা দাঁতওয়ালা মোটা কাঠের চিরুনি দিয়ে গোছা গোছা চুলের জট ছাড়াতে চেষ্টা করছেন। তার মুখ কুঁচকে উঠছে, রাগে জ্বলছে কালো চোখ দুটো, আর গোছা গোছা চুলের মাঝখানে ছোট আর হাস্যকর দেখাচ্ছে মুখখানাকে। দিদিমাকে দেখে মনে হচ্ছিল আজ তার মেজাজ ভালো নেই, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করলাম তার চুলগুলো এত লম্বা কেন, অমনি সঙ্গে সঙ্গে তার গলার স্বরটা নরম হয়ে এলো। তখন আগের দিনের মতোই দরদ ভরা সুরে তিনি বললেন, এটা খুব সম্ভব ভগবানের দেওয়া একটা শাস্তি। ভগবান বলেছেন, এই নে, খুব করে আঁচড়া, তোর পাপের প্রায়শ্চিত্ত কর। অল্প বয়সে এই চুল নিয়ে আমার দিমাগ ছিল কত, আর এখন এটা হয়েছে আমার 2 চোখের বিষ। কিন্তু দাদু, এবার ঘুমোতো, এখনো ভালো করে সূর্য ওঠেনি, এত তাড়াতাড়ি উঠতে হবে না। আমি আর ঘুমোবো না দিদিমা। বেশ, ইচ্ছে যদি না হয় ঘুমিও না। বেনি বাঁধতে বাঁধতে তিনি সায় জানালেন। একটা সোফার উপরে আমার মা তীরের মতো টান হয়ে চিত হয়ে শুয়েছিল, সেদিকে তাকিয়ে দেখলেন তিনি। তারপর বললেন, কাল দুধের বোতলটা ভাঙলি কী করে রে? চেঁচাস নে বাবু, যা বলবি নিচু স্বরে বল। তার কথা বলার বিশেষ একটা ভঙ্গি আছে, গানের সুরের মতো কথাগুলো ফুলের মতো সুস্পষ্ট ও নরম, মনোরম। একবার শুনে সহজেই আমি মনে রাখতে পারি। তিনি যখন হাসেন তখন তার চেরির মতো কালো চোখের মনি বড় হয়ে যায় আর একটা বর্ণনাতীত দ্যুতিতে উজ্জ্বল হয়ে ওঠে। হাসলে দেখা যায় দৃঢ় সংবদ্ধ সাদা দাঁতের সারি, ময়লা রঙের গাল দুটিতে অসংখ্য বলিরেখা ফুটে ওঠা সত্ত্বেও সারা মুখটায় তারুণ্য ও আলো ফুটে ওঠে যেন। মুখের একমাত্র খুঁত হচ্ছে সেই মাংসলো নাকটি, এই ফোলা ফোলা দুটো নাসারন্ধ্র, নাকের ডগাটা লাল, রূপোর কারুকাজ করা কালো একটি কৌটো থেকে তিনি রশ্মি নেন। বহিরাবয়বে তিনি ফর্সা নন, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যায় যে অন্তরের এক অনির্বাণ আলোর উষ্ণ এবং উদ্দীপ্ত শিখায় তিনি উজ্জ্বল। শরীরটা এত নুয়ে পড়েছে যে তাকে প্রায় কুঁজো বলে মনে হয়। বড় মোটাসোটা মানুষ তিনি, কিন্তু মস্ত একটা বিড়ালের মতো অনায়াসে স্বচ্ছন্দতার চলাফেরায় আদরযোগ্য জীবের মতোই তুলতুলে তিনি। আমার মনে হয়েছিল আমার জীবনে তার আবির্ভাবের আগে পর্যন্ত আমি এক অন্ধকার শক্তিতে অবলুপ্ত ছিলাম, কিন্তু তিনি এসে আমাকে জাগিয়ে দিলেন, আমার হাত ধরে নিয়ে এলেন এক আলোর রাজ্যে। আমার সমগ্র পরিবেশকে অখণ্ড ও একক একটি সূত্রে গ্রথিত করে এক বিচিত্রবর্ণ জরিতে রূপান্তরিত করলেন। প্রথম দিনটি থেকেই তিনি হলেন আমার সারা জীবনের বন্ধু, আমার সবচেয়ে নিকট ও আপনার জন। জগতের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে সমৃদ্ধ করেছে এবং কঠোর জীবনের মুখোমুখি দাঁড়াবার শক্তি জুগিয়েছে আমার মধ্যে। 40 বছর আগে স্টিমার চলত আস্তে আস্তে। নিজনি নভগোরদ পৌঁছতে আমাদের দীর্ঘ সময় লাগলো। সৌন্দর্য স্নাত এই প্রথম কয়েকটি দিনের কথা আমার খুব স্পষ্ট মনে আছে। আবহাওয়াটা চমৎকার, আর সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি দিদিমার সঙ্গে ডিকের ওপর থাকি। উজ্জ্বল আকাশের নিচ দিয়ে শরৎকালের স্বর্ণময় রেশমি কারুকার্য খচিত ভলগার 2 তীরের মধ্য দিয়ে ভেসে ভেসে চলি আমরা। বাদামি রঙের স্টিমারটার সঙ্গে দীর্ঘ গোনটানা একটা গাধা বোট স্রোতের বিরুদ্ধে জল কেটে কেটে নীলাভ ধূসর জলে চাকার ছপ ছপ শব্দ তুলে মন্থর গতিতে এগিয়ে চলে স্টিমারটা। ধূসর রঙের গাধা বোটটাকে দেখায় জলের পোকার মতো। অলক্ষ্যে সূর্য ভলগা নদীর ওপারে সাঁতার দিয়ে ভেসে যায়। ঘণ্টায় ঘণ্টায় রূপান্তর, ঘণ্টায় ঘণ্টায় নতুনের আবির্ভাব। সবুজ পাহাড়গুলো যেন মাটির বহুমূল্য পোশাকের ভাঁজ। 2 তীরে শহর ও গ্রাম। দূর থেকে দেখে মনে হয় সেগুলো বুঝি মিষ্টি পাউরুটির টুকরো দিয়ে তৈরি। শরৎকালের গাছের সোনালি পাতা ভাসে জলের ওপরে।
দেখ দেখ কি সুন্দর, আমার দিদিমা বলে চলেন, আর উদ্ভাসিত মুখে খুশি ভরা বড় বড় চোখে ডেকের একদিক থেকে আর একদিকে ঘুরে বেড়ান। মাঝে মাঝে তীরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার উপস্থিতি একেবারে ভুলে যান। তখন তার অন্য এক চেহারা, দুই হাত বুকের ওপরে আড়াআড়িভাবে রাখা, ঠোঁট দুটো হাসিতে সম্প্রসারিত, চোখ ভরা জল, স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। আর তখন আমি তার গাঢ় রঙের ফুলকাটা স্কার্ট ধরে টান দিই। হ্যাঁ বলে তিনি চমকে সজাগ হয়ে ওঠেন। তারপর বলেন, ও তুই? কি মনে হচ্ছে জানিস, আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। তুমি কাঁদছো কেন দিদিমা? বাছা আমার, সোনা আমার, কাঁদছি ভালো লাগছে বলে, আর বুড়ো হয়ে গেছি বলে। হাসতে হাসতে তিনি বলেন, বুড়ো হয়ে গেছি দাদু, 3 কুড়ি বয়স হয়ে গেছে। তারপর তিনি একটি নস্যি নিয়ে আমাকে অদ্ভুত সব গল্প বলতে শুরু করেন। সাধুদের গল্প, জন্তু জানোয়ারের গল্প, দয়ালু ডাকাত আর অশুভ শক্তির গল্প। আমার মুখের কাছে মুখ এনে রহস্যভরা শান্ত গলায় তিনি গল্প বলেন। তাকিয়ে থাকেন আমার চোখের দিকে। তার চোখের মণি দুটো বড় হয়ে ওঠে, আর তাকে দেখে মনে হয় তিনি আমার মধ্যে শক্তি প্রবাহ সঞ্চারিত করে দিচ্ছেন, যাতে আমি অবলম্বন পাই। তিনি যেন কথা বলেন না, গান গেয়ে ওঠেন। আর যতই কথা বলেন ততই তার বলার ভঙ্গির মধ্যে আরও বেশি ছন্দ আসে। তার কথা শুনে যে আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি শুনি আর আবদার করে বলি, আরও বলো দিদিমা। তাহলে শোন, তারপর কি হলো। উনুনের মধ্যে যে বাস্তুভূতটা থাকতো সে তো বসে আছে উনুনের নিচে, থাবায় সিমাইয়ের চোঁচ বিঁধছে, দুলছে আর ঘ্যান ঘ্যান করে বলছে, ও ছোট ইঁদুর, ব্যথা করছে, ওগো ইঁদুরেরা আর তো পারছি না। তিনি নিজেই নিজের পাটা তুলে আঁকড়ে ধরে দুলতে দুলতে শুরু করেন। তার চোখ মুখ কুঁচকে ওঠে, মনে হয় তার নিজেরই ব্যথা লাগছে। ভালো মানুষ দাড়ি গোঁফওয়ালা নাবিকরা চারদিকে ভিড় করে দাঁড়িয়ে গল্প শুনতে শুনতে হেসে ওঠে, বাহবা দেয়। একটা গল্প শেষ হলে আর একটা শুনতে চায়। থেমো না ঠান্দি, আরও বলো। আর তারপর বলে, ঠান্দি আমাদের সঙ্গে রাতের খাওয়া খেয়ে যেও। রাত্রিবেলা খাবার সময় তারা ঠান্দিকে ভোদকা খেতে দেয়, আর আমাকে দেয় ফুটিয়ার তরমুজ। ব্যাপারটা চুপি চুপি সারতে হয়, কারণ স্টিমারের উপরে ফল খাওয়া নিষিদ্ধ। কেউ যাতে ফল না খায় সেই বিষয়ে খবরদারি করবার জন্য একজন লোক আছে। যদি কেউ এসে ফল সমেত হাতে নাতে ধরে ফেলে তাহলে ফল ছিনিয়ে নিয়ে জলে ছুঁড়ে ফেলে দেয়। লোকটির সাজ পোশাক পুলিশের মতো, কোটে পিতলের বোতাম, সব সময় মাতাল অবস্থায় থাকে। তার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকে সবাই। আমার মা কুচিত কখনো ডেকে আসতো। ভারতপক্ষে মা আমাদের সঙ্গে মেলামেশা করতো না। মা সব সময় গম্ভীর। তার চেহারা আজও আমার মনে আছে। দীর্ঘ সুন্দর গঠন, থমথমে গম্ভীর মুখ, আর মাথায় সোনালি চুলের গুচ্ছ। মনে হতো তার সমস্ত শক্তি এবং কাঠিন্য যেন কুয়াশা আর স্বচ্ছ মেঘের মধ্যে দিয়ে দেখতে পাই। এত বছর পরেও দেখতে পাচ্ছি তার ধূসর চোখের সেই অনাত্মীয় চাউনি। ঠিক আমার দিদিমার মতোই বড় বড় চোখ আমার মার। একদিন মা কঠোর স্বরে দিদিমাকে বলেন, মা, তোমার কাণ্ড কারখানা থেকে লোকে হাসাহাসি করে। অত্যন্ত সহজভাবে কথাটা দিদিমা জবাব দেন, লোকের যদি ইচ্ছে হয় তো হাসুক না বাপু, ভালো কথাই তো, যত হাসতে পারবে ততই ভালো। আমার মনে আছে নিজনি নবগ্রত চোখের সামনে ভেসে উঠতেই ছেলে মানুষের মতো দিদিমাসিকে আনন্দ। দেখ দেখ কি চমৎকার বলে তিনি আমার হাতটা আঁকড়ে ধরে রেলিংয়ের দিকে আমায় ঠেলে দিয়েছেন। দেখেছিস তো, ওই হচ্ছে নিজনি, কি সুন্দর, ভগবানের শহর আমার। গির্জার চূড়োগুলো দেখ, ঠিক যেন উড়ছে।
তারপর তিনি আমার আর মার দিকে ফিরে প্রায় কেঁদে ফেলেন। ভারিয়া, তুই তো এতদিনে বোধহয় সব ভুলেই গেছিস, দু চোখ ভরে দেখে নে। মা বিষণ্ণভাবে হাসল। সেই সুন্দর শহরের সামনে এসে স্টিমারের গতি বন্ধ হলো। নদীর মাঝখানে থামল স্টিমারটা। চারিদিকে নৌকা আর জাহাজের ভিড়। আকাশ ছেয়ে শয়ে শয়ে মাস্তুল উঠেছে। লোক বোঝাই মস্ত একটা নৌকা এসে আমাদের স্টিমারের নামিয়ে দেওয়া সিঁড়ির পাটাতনের গায়ে লাগলো। তারপর সেই সিঁড়ি দিয়ে একে একে লোক উঠে এলো স্টিমারের দিকে। সেই দলের সবচেয়ে আগে এলেন লম্বা কালো কোট গায়ে রোগা মতন একজন বৃদ্ধ। তার চোখ দুটো সবুজ, বড়শির মতো নাক, সোনার মতো টকটকে দাড়ি। বাবা বলে গম্ভীর স্বরে চেঁচিয়ে ডেকে উঠেই আমার মা বৃদ্ধের দু হাতের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ছোট ছোট লাল দুটি হাতের মধ্যে মার মাথা দুটো তুলে ধরে গালের ওপরে মৃদু চাপড় দিতে দিতে চাপা উত্তেজিত স্বরে বৃদ্ধ বললেন, ফিরে এলি পাগলি? আহারে। চাকার মতো ঘুরপাক খেতে খেতে দিদিমা সবাইকে জড়িয়ে ধরছেন আর চুমো খাচ্ছেন। আয় আয়, এগিয়ে আয় বলে আমাকে সেই ভিড়ের দিকে ঠেলে দিয়ে তড়বড় করে বললেন, এই হচ্ছে তোর মিখাইল মামা, এই হচ্ছে ইয়াকভ, আর এই হচ্ছে তোর মামি নাতালিয়া, আর এই যে বাচ্চাদের দেখছিস এরাও তো সব তোর মামাতো ভাই বোন। এই দুজনেরই নাম সাশা, এর নাম ক্যাথরিনা। দেখছিস তো কত লোক, সবাই আমাদের গোষ্ঠী। আমার দাদামশাই জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো গিন্নি? আমি ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমাকে এক হ্যাঁচকা টানে টেনে নিয়ে মাথাটা ধরে দাদামশাই বললেন, তারপর তুই কে রে? আমি এসেছি অস্ত্রাখান থেকে, কেবিনে থাকি। কি বলে ও? মার দিকে ফিরে তাকিয়ে দাদামশাই জিজ্ঞেস করলেন। তারপর জবাবের অপেক্ষা না করেই আমাকে ঠেলে দিয়ে বললেন, ঠিক ঠিক বাপের মতো গালের হাড়গুলো হয়েছে। আচ্ছা, এবারে নৌকায় নামো দেখি সবাই। তীরে পৌঁছে আমরা দঙ্গল বেঁধে বড় বড় পাথর বাঁধানো একটা পথ ধরে উপরে উঠে এলাম। দুই দিকে উঁচু ঢাল, মাঝে পায়ে দলা শুকনো ঝুরো ঝুরো ঘাসে ঢাকা পথ। সবচেয়ে আগে চলেছেন আমার দাদামশাই আর আমার মা। লম্বায় দাদামশাই মার কাঁধের কাছাকাছি। ছোট ছোট পদক্ষেপে খুব তাড়াতাড়ি পা ফেলে তিনি চলেছেন। দাদামশাইয়ের থেকে উঁচু থেকে মা তাকাচ্ছে আর মনে হচ্ছে যেন উড়ে চলেছে। তাদের দুজনের পিছনে নীরবে চলেছে আমার দুই মামা। একজন হচ্ছে মিখাইল, মোলায়েম ও চকচকে কালো চুল আর দাদামশাইয়ের মতোই রোগা শরীর, আর অন্যজন ইয়াকভ, কোঁকড়ানো সোনালি চুল। তারপরেই রংচঙে পোশাক পরা কয়েকজন মোটা স্ত্রীলোক, সঙ্গে গুটি কয়েক ছেলে মেয়ে। ছেলেমেয়েরা সকলেই আমার চেয়ে বড় আর সকলেই ভারী চুপচাপ। আমি চলেছি আমার দিদিমা আর বেটেখাটো নাতালিয়া মামির সঙ্গে। তার ফ্যাকাশে চেহারা, নীল চোখ। খানিকক্ষণ পরেই নাতালিয়া মামির হাঁফ ধরে যায়। দম নেবার জন্য দাঁড়িয়ে পড়ে ফিসফিস করে বলেন, উহ, আর চলতে পারছি না। রেগে উঠে আমার দিদিমা বিড়বিড় করে বলেন, তোমাকে কেন এখানে নিয়ে এসেছে ওরা? কি বোকা গোষ্ঠী! এদের কাউকে আমার ভালো লাগছে না, না বয়স্কদের না বাচ্চাদের। ওদের মাঝখানে নিজেকে একেবারেই বাইরের লোক বলে মনে হচ্ছে। এমনকি আমার দিদিমাও যেন এখানে এসে ম্লান হয়ে গেছেন এবং দূরে সরে গিয়েছেন। বিশেষ করে দাদামশাইকে আমার একেবারেই পছন্দ নয়। প্রথম থেকেই মনে মনে বুঝতে পারছি তিনি আমার শত্রু হবেন। তিনি আমার মধ্যে একটা শঙ্কাজনক কৌতূহল জাগিয়ে তুলেছেন। তার প্রতি আমি বিশেষ নজর রাখছি। উঁচু পথটার শেষ মাথায় এসে পৌঁছলাম আমরা। একেবারে সেই শেষ মাথায় ডান দিকের বাঁধের গা ঘেঁষে একটা নিচু একতলা বাড়ি। এখান থেকেই শহরের রাস্তা শুরু। বাড়িটার কেমন ময়লা ময়লা গোলাপি রং জানলাগুলো ঠেলে বেরিয়ে আসছে।
আর বাড়ির নিচু ছাদটা যেন হুমড়ি খেয়ে পড়ছে। বাইরে থেকে দেখে বাড়িটাকে বেশ বড়ই মনে হয়েছিল আমার, কিন্তু ভেতরের ঘরগুলো ছোট ছোট, আধা অন্ধকার আর সর্বত্র ঠেসাঠেসি। রাগী চেহারার একদল লোক অনবরত ব্যস্ত হয়ে চলেছে এ ঘরেই ও ঘরে। স্টিমারে যাত্রীরা ওঠানামা করার সময় যেমন অবস্থা হয়, অনেকটা তাই। ফিকির সন্ধানী এক ঝাঁক চড়ুই পাখির মতো ঘুরঘুর করে বেড়ায় বাচ্চাগুলো, আর বাড়ির সর্বত্র কেমন একটা ঝাঁঝালো অপরিচিত গন্ধ। তারপর বাইরে উঠোনে এসে দেখলাম সেখানকার অবস্থাও কোনো দিক দিয়েই উন্নত নয়। সর্বত্র মস্ত মস্ত ভিজে কাপড় টাঙানো হয়েছে শুকোবার জন্যে। ঘন রং গোলা জল ভর্তি বড় বড় গামলা ছড়িয়ে আছে, সেই জলের ভিতরেও ভিজে কাপড়। এক কোণের একটা নিচু চালাঘর থেকে দেখা যাচ্ছে আগুনের আভা, কাঠের উনুন জ্বলছে, চিরবির শব্দে সিদ্ধ হচ্ছে কি যেন, আর শোনা যাচ্ছে একজন অদৃশ্য মানুষের উচ্চ কণ্ঠস্বর, চিৎকারে কতকগুলো অদ্ভুত শব্দ, চন্দন, ম্যাজেন্টা, সালফিউরিক অ্যাসিড। তারপর থেকেই এক দ্রুত ঘটনাবহুল ও অবর্ণনীয় রকমের আশ্চর্য জীবনের শুরু। এক বিষাদ গম্ভীর গল্পের মতো এই জীবনের কথা আমার মনে পড়ে। একজন সদাশয় প্রতিভাধর ব্যক্তি, যিনি এত বেশি বাস্তবানুগ যে এতটুকু বিচ্যুতিও সহ্য করেন না, তার মুখেই যেন শোনা এই গল্প। আজ যখন অতীতের কথা ভাবি, তখন মাঝে মাঝে আমার নিজেরই বিশ্বাস করা শক্ত হয়ে ওঠে যে সত্যি এই ধরনের ঘটনা ঘটেছিল। আজও ইচ্ছে হয় অনেক ঘটনা মুছে ফেলে দিই, জোর করে ভাবি যে সেগুলো সত্যি নয়। এতই ছিল অন্ধকার আর ভয়ঙ্কর হিংস্র সেই বোকা গোষ্ঠীর জীবনটা। কিন্তু ব্যক্তিগত ভালো লাগা বা না লাগার উপরে সত্যি নির্ভর করে না। আর তাছাড়া এই কাহিনী আমার নিজের সম্পর্কে নয়। সে সময়ে রাশিয়ার সাধারণ মানুষেরা যে শ্বাসরোধী ও আতঙ্কজনক পরিবেশে বাস করত, এবং এখনও মানে 1913-14 সাল অবধি করে, এই চিত্র তারই কাহিনী। ছোট বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে ম্যাক্সিম গোর্কি রচিত আমার ছেলেবেলা উপন্যাসের প্রথম পর্ব। পরবর্তী পর্বগুলো শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ছুটি প্রেজেন্টস, আর সঙ্গে থেকো আমাদের। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।